রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের উপায় হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষের ন্যায় বিচার নিশ্চিত ও সহাবস্থান তৈরি করতে হবে। সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত পক্ষকাল অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়াই হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশের উপায় হলো কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা। তিনি বলেন, ইসলাম কখনোই কারো উপর জোর করে কিছু চাপিয়ে দেয়া সমর্থন করে না। যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। ইসলামের মর্মবাণী সমাজে ছড়িয়ে দিতে উলামা মাশায়েখ সহ সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জিম ও খাদেম সাহেবদের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারীদেরও সম্মানী ভাতা প্রদানের কাজ শুরু হয়েছে। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। প্রিয় আলেম ও উলেমা ও পীর মাশায়েখবৃন্দ, আপনার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পথ প্রদর্শক। মসজিদের মেম্বার থেকে আপনার কোটি মানুষের কাছে সত্য, ন্যায়, সততা, ভ্রাতৃত্ব, মানবতার বাণী পৌঁছে দেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা, অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী যেসব অধিকার পাওয়ার কথা তার বড় একটি অংশ থেকেই বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, সংসদ থেকে শুরু করে সংসদের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে জামায়াত। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে জামায়াতের আমির এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা একসঙ্গে লড়াই করলেও বর্তমানে বৈষম্য আরও পাকাপোক্ত হচ্ছে। সংরক্ষিত নারী আসন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, অসাংবিধানিকভাবে সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের তুলনায় সরকার দলীয় বেশি নারী সদস্যকে বসানো হয়েছে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের আমির। তার অভিযোগ, ভোটের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মত থাকলেও ভোটের পর অবস্থান পরিবর্তন করেছে। আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। 6টি প্রধান দাবিকে সামনে রেখে 11 দলের আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এক প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, গণরায়কে প্রতিষ্ঠিত করতে 11 দলীয় ঐক্যের ধারাবাহিক সংগ্রাম চলমান থাকবে। সাদিয়া হক মাওয়ের রিপোর্ট। রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদিঘি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে 11 দলীয় ঐক্যজোট। 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। দুপুরে মগবাজারের দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার গঠনের 6 মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। 6 হলো প্রশাসনের সর্বস্তরেই আমরা বলবো, একেবারে সরকারি পদ, স্বায়ত্তশাসিত পদ, আধা সরকারি এবং বিভিন্ন জায়গায় কর্পোরেশন সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। জনগণ যে পরিবর্তনের জন্য অভ্যুত্থান করেছে, বিএনপি সেই অপসংস্কৃতি বহাল রেখেছে উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের গণরায় প্রতিষ্ঠিত করতে 11 দলের ধারাবাহিক এই সংগ্রাম চলমান থাকবে। আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। 4টি রুটে লং মার্চ অনুষ্ঠিত হবে জানিয়ে প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন 11 দলীয় ঐক্যজোট। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন, তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। আগামী বছর জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার কাঠামোর 5 নির্বাচন শেষ হবে। এ নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বেইক্স মেলারের বৈঠক শেষে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় 100 কোটি টাকা দেবে দেশটি। সেটি থেকে আমরা 50 কোটি লিটার পানি পার ডে ঢাকা শহরে সেটা যাবে। আর আজকে যে প্রজেক্টটি নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সাইদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে
নিয়ে আসবো, 95 কোটি লিটার পানি আসবে এটাতে। মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের মুখে 2017 সালের 25 আগস্টের পর বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। দেখতে দেখতে 9 বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। প্রত্যাবাসনের নানা উদ্যোগের পরও কাটেনি অনিশ্চয়তা। কক্সবাজার থেকে প্রতিনিধি শাহ আলমের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2017 সালের 25 আগস্টের পর প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন 12 লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া, টেকনাফের 33টি ক্যাম্পে ঠাঁই হয় তাদের। দীর্ঘ 9 বছরে কয়েক দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে ফেরানো যায়নি একজনকেও। সর্বশেষ 2025 সালেও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। মাদক, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। সেই সাথে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি এই প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘায়িত হবে ততই আমাদের উপর রোহিঙ্গাদের যে বোঝা সেটি বাড়বে। দীর্ঘদিন ক্যাম্পে অবস্থানের কারণে বাড়ছে মাদক, অপহরণ, চাঁদাবাজি ও সংঘাতের মতো অপরাধ। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। যদি বেগিন যদি ফাইট দইলে যদি দিনে করেছে হয় আর যদি মাটি বাড়ি দইলে আর এখন যাই ইনশাআল্লাহ বগুন যাইব আল্লাহ হনিকা তো দিয়া নকরিব। কিন্না গরের লইজার গই মারি ফেলে হাড়ি ফেলে জ্বালা উড়ানি করে অন্যমিকে আর শান্তি না ভাই। আর আসলে 9 বছর প্লাস হয়ে গই আর এক সেকেন্ডের লাইদা 1 মিনিটের লাইদা তাইতে মশাই। তবে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগাম তথ্য সংগ্রহ এবং সে তথ্যের যাচাই বাছাই সহ যে কোনো প্রকার সাবোটাজ এবং সাবভার্সিভ কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে সেজন্য আমরা সদা জেলা পুলিশ সহ তৎপর আছি। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সহায়তায় খাবার ও প্রয়োজনীয় সেবা দেয়া হলেও দীর্ঘ হচ্ছে সংকটের মেয়াদ। আর প্রত্যাবাসনের নির্দিষ্ট পথ না খোলায় বাড়ছে শঙ্কা। আজকে বাংলাদেশে এখন 12 লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রত্যেকেই তাদের দেশে ফেরত যেতে চায়। মিয়ানমার যত তাড়াতাড়ি ফেরত নেয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে, পরিস্থিতি তৈরি করতে পারবে, ততই সবার জন্য মঙ্গলজনক হবে। সাস্টেইনেবল রিপার্টেশন, অর্থাৎ তাদের একটা সুন্দরভাবে সেখানে বসবাসের জন্য উপযোগী করে তাদেরকে এখানে প্রত্যাবাসনটা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক উদ্যোগই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। 9 বছর পরও তাই প্রশ্ন একটাই, কবে খুলবে তাদের নিজ দেশে ফেরার পথ? আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদি সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি হওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয় প্রসিকিউশন। তাই শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা খুব দ্রুততার সাথে এগোচ্ছি। আমাদেরকে হয়তো কিছু লজিক্যাল কিছু সময় আমাদের লাগে, যৌক্তিক কিছু সময় আমাদের হয়তো লাগবে, কিন্তু আমরা খুব শিগগির এই পুরা বিষয়টাকে আমরা একটা ট্রায়ালে হোক, সেপারেট ট্রায়ালে হোক, আমরা সবগুলো সমন্বয় করে কনসোলিডেট করে আমরা একটা রিপোর্ট বা 2টা রিপোর্ট সাবমিশনের মধ্য দিয়ে এই সকল গুম পরিবারের সদস্যদের বিচারটা আমরা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। মাগুরার 8 বছরের শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় হবে না আজ। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ আগামী 31 আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেছেন। গত রমজানের ছুটিতে শহরের নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের 5 মার্চ রাতে শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেনি, হত্যারও চেষ্টা চালান। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় 8 বছর বয়সী শিশুটির। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে সবাইকে গ্রেফতার করে পুলিশ। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায়ে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানিয়েছেন আসিয়ার মা আয়েশা আক্তার। তিনি বলেন, মৃত্যুদণ্ড ছাড়া কোনো রায় পরিবার মেনে নেবে না।
এর আগে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেন। মঙ্গলবার হাইকোর্টে আপিলের রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 31 আগস্ট নির্ধারণ করা হয়েছে। রায় দ্রুত কার্যকর করে মেয়ের হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে আসিয়ার পরিবার। রায় ঘোষণার তারিখ পিছিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। সরকার মনে হয় আমার সাথে একটু করতেছে, নাটকই করতেছে, না হলে কি করতে আজকে এত দূর গেল। আজকে সেই সাথে সাথে আসিয়ার সাথে সাথে ওরা মারিয়ে ফেলানো উচিত ছিল। তো যে কোনো হইলো না, আর সরকার যদি আমার ফাঁসির রায় না দিতে পারে তাহলে ওরা ছাড়িয়ে দিক, 2-3 দিনে ছাড়িয়ে দিচ্ছে, ওরাও ছাড়িয়ে দিক। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, এরই মধ্যে লোডশেডিংয়ে বাড়ছে ভোগান্তি। দিনের তীব্র গরমে স্বাভাবিক কাজ ব্যাহত, আর রাতে বিদ্যুৎ না থাকায় মিলছে না ঘুমের স্বস্তি। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানে পড়ছে এর প্রভাব। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। বিস্তারিত শবনম অবনীর রিপোর্টে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে ভাবসা গরম। এর মধ্যেই হঠাৎ বিদ্যুৎ চলে গেলে যেন থমকে যায় স্বাভাবিক জীবন। গরমে অতিষ্ঠ মানুষ একটু স্বস্তির জন্য যখন ঘরে ফিরছেন, তখনও স্বস্তি নেই। লোডশেডিংয়ের কারণে ঘুরছে না ফ্যান। শুধু বাসাবাড়িতেই নয়, লোডশেডিংয়ের প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে কাজ। কোথাও কমছে ক্রেতা উপস্থিতি, কোথাও থেমে যাচ্ছে উৎপাদন কিংবা সেবা কার্যক্রম। প্রায় 1 ঘন্টা থেকে টানা 1 ঘন্টা সর্বনিম্ন টাইম। এই টাইমটা থাকলে আমাদের আইসক্রিমের সমস্যা, বা এই যে মনে করেন যে ড্রিঙ্কস প্রোডাক্ট যেগুলো সফট ড্রিঙ্ক বলেন, এই যে মিনারেল বলেন, এগুলো ঠান্ডা দরকার। পানির সমস্যা হয়ে যায়, তারপরে গরমে মানুষ অতিষ্ঠ। আমাদের খাবার দাবার যেটা কারেন্টে তৈরি হয়, ওটারও সমস্যা হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। লোডশেডিংয়ে ঘুমের ব্যাঘাত ঘটছে, আর পর্যাপ্ত ঘুম না হওয়ায় পরদিন কাজে গিয়ে ক্লান্তি আর কর্মদক্ষতা কমে যাওয়ার অভিযোগ তাদের। কারেন্ট থাকে না, যায় 2 ঘন্টা 3 ঘন্টা পর আয়, ওটা চার্জ দেওয়া যায় না, কারেন্ট থাকে না। আগে বেরতাম সকালে, এখন দুপুর বেলা লাগে। কারেন্ট আসে আবার ঘুমায়, একবার কারেন্ট চলে যায় আবার হজা কোন লাগে। একই চিত্র শিক্ষার্থীদের ক্ষেত্রেও। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে পড়াশোনা। প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা করে কারেন্ট থাকতেছে না, সেই জন্য আমাদের পরীক্ষার পড়া কাভার হচ্ছে না। 1-1.5 ঘন্টা থাকে না, পরে আবার আসে, আবার 2-3 ঘন্টা থাকে, কারণ আবার চলে যায়। আগে কারেন্ট গেলে হয়তো দেখা গেছে 10 মিনিট 5 মিনিট একদম এভাবেই থাকতো। এখন এমনটা হয় যে 2 ঘন্টা 3 ঘন্টাও কারেন্ট থাকে না। প্রচণ্ড গরমে মানুষ যখন একটু স্বস্তির প্রত্যাশায়, তখন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সহসাই কমছে না তাপের দাপট। জুন জুলাই আগস্ট এইটা হচ্ছে কি আমাদের দেশের প্রেক্ষাপটে জুন জুলাই সবচেয়ে গরম মাস, তারপরে আগস্ট, সেপ্টেম্বরের পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে দেখা যাবে যে টেম্পারেচারটা আর একটু ফল করতে থাকবে। ফলে গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং চলতে থাকলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, দ্রুত নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। জ্বালানি পরিস্থিতি যথেষ্ট ভালো হতে আরও 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম 2/3 বেড়ে যাওয়ায় মারাত্মক পর্যায়ে ভর্তুকি না দিয়ে লোডশেডিং এর পথে হাঁটছে সরকার। জ্বালানি সংকট সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। আর বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিবেচনা করে সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এসএম আরিফের রিপোর্ট। সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সরকারের 180 দিনের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ এ প্ল্যান, গণতন্ত্রের অভিযাত্রার 6 মাস শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। পরে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, জ্বালানি সংকট পুরোপুরি না কাটলেও অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে। এছাড়া দেশের সার সরবরাহে কোনো সংকট নেই বলেও জানান তিনি। জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরে এখনো সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না। সার সংকটও কিছু কিছু জায়গায় আছে বলে মনে হচ্ছে। আমি কথাটা ভাষা এভাবেই বলতে চাই, সংকট আসলে নেই, কিন্তু কিছু কিছু মিডিয়াতে কিছু কিছু খবর আছে, এগুলোকে আমরা কগনিজেন্সে নিচ্ছি। বর্তমান সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিবেচনায় নিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান জানান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না, মানে এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্ব আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম
পার করছি। তবে সমালোচনার নামে রাষ্ট্রবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনীর প্রধান রিয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রংপুর নগরের মাসুয়াপাড়ায় জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলাটি থানা থেকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার লক্ষ্যে এ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জি সোমবার ডিবি কার্যালয়ে গিয়ে মামলার নথিপত্র প্রয়োজনীয় তথ্যপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা করা হয়েছে ডিবির পরিদর্শক জিন্নাত আলীকে। গত শনিবার রাতে মাসুয়াপাড়ার বাড়ি থেকে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তী লাশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সিন্ডিকেট ও অনিয়ম বন্ধ, অভিবাসন ব্যয় কমানো এবং সব শ্রেণীর শ্রমিকদের স্বার্থ সুরক্ষার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে সিন্ডিকেটের কারণে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শ্রমিকদের অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়ায় যেন কোনো সিন্ডিকেট বা মধ্যস্থভোগী সক্রিয় হতে না পারে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার সুযোগ এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট 88 জন মারা গেছে। এই সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত 907 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,830 জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 88 জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে 305 জন, বরিশাল বিভাগে 163 জন, চট্টগ্রাম বিভাগে 99 জন, খুলনা বিভাগে 202 জন, ময়মনসিংহ বিভাগে 45 জন, রাজশাহী বিভাগের 73 জন, সিলেট বিভাগের 1 জন এবং রংপুর বিভাগের 19 জন রোগী রয়েছে। ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় 250 হেক্টর ফসলি জমি। পানি বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি জালাল হোসেন মামুনের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া হক মৌ। রোববার থেকে বাড়তে শুরু করে পানি। সন্ধ্যার পর তা আরও দ্রুত বাড়তে থাকে। পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া পৌরসভা, মোগরা ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাজিরপুর খাল দিয়ে পানি প্রবেশ করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বেশ কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে বাড়ছে হাওড়া নদীর পানিও। ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে পানি ঢোকার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে যে বৃষ্টিতে, এই বৃষ্টিতে আমরা দেখলাম পাচ্ছি যে এই বৃষ্টিতে পানি হওয়ার কোনো কারণ নেই। এই অবস্থায় আমাদের বাচ্চা ছেলে মেয়ে সবাই একই অবস্থা, কষ্ট করে আমরা আশা করি। ভারতের বাঁধ ভাঙিয়া দিতে দিল্লি করে এই পানি আমাদেরকে আক্রমণ করছে। এখন আমরা এই পানির
ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। পাহাড়ি ঢলের পানিতে ধানের জমি তলিয়ে গেছে। পানি আরও বাড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও রয়েছে। এতে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি কৃষকদের। হঠাৎ করে কোনো বৃষ্টি নাই, ঝড় নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে ইন্ডিয়ার পানি জায়গা দিয়ে আমাদের দোকানপাট, ঘরবাড়ি, রাস্তাঘাট সব তল হয়ে গেছে। পাহাড়ি ঢলের পানি, বৃষ্টি বাদল নাই, গতকাল 5টার পরে এই পানি হয়ে গেছে। আমাদের বাড়ি ঘর ফসলাদি জমি তলায় গেছে। আমার ব্যক্তিগত প্রায় 700 থেকে 800 শতক জমি পানির নিচে চলে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে প্রায় 250 হেক্টর জমি পানির নিচে রয়েছে। পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতি কম হবে। ভারতের আকস্মিক পাহাড়ি ঢলে আমাদের আখাউড়া উপজেলার 4টা ইউনিয়নে কিছু কিছু গ্রাম প্লাবিত হয়েছে। তার মধ্যে যদি আমরা সবচেয়ে বেশি বলি তাহলে আখাউড়া দক্ষিণ ইউনিয়নে, যেটা ক্ষতি বলবো না, তো প্রায় আক্রান্ত পরিমাণ প্রায় 210 হেক্টর আখাউড়া দক্ষিণে, আর পৌরসভাতে প্রায় 10 হেক্টরের মতো, মোগলাতে আছে 30 হেক্টরের মতো, আর মনিন্দ অল্প একটু আছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমাদের আখাউড়া দক্ষিণে 210 হেক্টর। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। আচ্ছা, আমাদের ফসলি জমিগুলো নষ্ট হয়েছে 3টা ইউনিয়ন এবং পৌরসভার অল্প কিছু অংশ। আর মূলত আমরা রিপোর্টটা তো পরিবার ভিত্তিক দেই। আমাদের টোটাল আমরা 32টা পরিবার পেয়েছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক।